দৃশ্যমান অঞ্চলের ফটো তুলে হয় তা জগতের অনুকূলে কিছু থেকে আরম্ভ করে সম্পর্কের জন্য চলে গেলে অবসম্পূর্ণ হয়ে গেলে জগতের অবসম্পূর্ণ হয়ে গেলে রঙিন শিক্ষণীয় তো বলতে হয় মৌলগুলোর অপনতি অর্জসমূহ মৌলযৌগগুলোর
আমি আশ্রয় দিতাম। ঠিক আছে। সো তোমাদের ভয় পাওয়ার কারণ নাই, এই পিডিএফ তোমাদের কাছে চলে যাবে। এই যে বললাম একই কথা বারবার বলা দরকার। সাব্বির বলতেছে আমার কাছে মুজিবুর রহমান স্যার বই শেষ হবে না, কম্পিউটারের ভেতরে এত কিছু আছে, শেষ হওয়ার না, অনেক কিছু আছে। আলু, পটল আছে, সরি দুধ, পটল নেই, সরি ভুল বলছি, আলুই আছে, পটল টটল কিছু নেই। আলু আবার কেউ ভেবে না তরকারিতে দেওয়ার আলু। আলু এর ফুল ফর্মটা বলি, হোয়াট ইজ আলু? আমাদের মনে রাখতে পারে হোয়াট ইজ আলু। আলু বলতে বোঝায় অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটা হচ্ছে আলু। আলু এর ফুল ফর্ম। তো অ্যারিথমেটিক মানে পাটিগণিত, পাটিগণিতের লজিক ইউনিট, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, তো সেই কাজটা হয় আলুতে। আচ্ছা, তো আলু থাকে, তারপরে কি থাকে? এটা হচ্ছে মেমোরি থাকে, মেমোরি। হ্যাঁ, মেমোরি সেভ করে, যেখানে সেভ করে ওই মেমোরি। তো কম্পিউটারের মেমোরি বললেই দুইটা অংশ আছে, ঠিক আছে? কম্পিউটারের মেমোরি আসলে আমাদের দুইটা অংশ আছে। তো সেই মেমোরি রিলেটেড পূর্ণ কথাবার্তা আমরা একটু পরেই পড়বো, আপাতত জেনে রাখো আলু আছে, মেমোরি আছে। আর একটা জিনিস আছে, কি সেই জিনিসের নাম? তার নাম হচ্ছে আইও। এরকম লেখা হয়, প্রথমে দেওয়া হয় আই, তারপর একটা অথবা চিহ্ন, তারপর একটা ও। এর মানে কি? এর মানে হলো ইনপুট আউটপুট। ঠিক আছে? তো কম্পিউটারের ভেতরে এই সিপিইউ তোমরা যেটাকে দেখো, এর ভেতরে অ্যাকচুয়ালি আলু, মেমোরি আর আইও আছে, ঠিক আছে? এই কয়টা জিনিস অ্যাকচুয়ালি বক্সের মধ্যে আছে, এই কয়টা জিনিস অ্যাকচুয়ালি বক্সের মধ্যে আছে। আমরা যে বক্সটা কিনি, ওই বক্সের মধ্যে অ্যাকচুয়ালি এত কিছু আছে, আরো আছে, হার্ড ডিস্ক আছে, আরো অনেক কিছু, মাদারবোর্ড তো এটা সব থাকে। বাট আমাদের মোটামুটি কনসার্ন এই জিনিসগুলো নিয়ে, এই জিনিসগুলো নিয়ে আমাদের কনসার্ন। তোমরা কি সবাই জানতে এইটুকু কি সবাই জানতে? দেখি জিজ্ঞাসা করি। এই যে যা শেখালাম যে সিপিইউর ভেতর কি কি থাকে, এই জিনিসগুলো আমরা সবাই জানতাম? ধরে নিলাম জানি, তোমরা আমার থেকেও অনেকে ভালো জানো, এটাও আমি জানি, ঠিক আছে? তোমরা আমার থেকেও এতে ভালো জানো। এই যে অনেকেই বলতেছে যে কুলিং ফ্যান থাকে, কারেক্টের ভেতরে কুলিং ফ্যান থাকে, আরো অনেক কিছু। অ্যাকচুয়ালি আমি যদি নাম বলা শুরু করি শেষ হবে না। কম্পিউটারের ভেতরে এত কিছু আছে, শেষ হওয়ার না, অনেক কিছু আছে। পাওয়ার সাপ্লাই আছে, বায়োস আছে, র্যাম আছে, রম আছে, এগুলো মেমোরির অংশ। আমরা একটু পরে মেমোরি নিয়ে আরো ইন ডিটেইলস জানবো, তো আমরা এগুলো জানলাম। আচ্ছা, তো আমাদের ব্যাপার হইতেছে এই সিপিইউটাকেই নিয়ে। ধরো এই যে আমরা বলতে চাচ্ছি না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আলু, মেমোরি, আইও সবই থাকে, বুঝি লাভ কি? আমরা কেন চাই সিপিইউ? কেন কিনি? কম্পিউটার মানে কি? কম্পিউটার মানে হচ্ছে যে যন্ত্রটা গণনা করতে পারে, সিরিয়াসলি গুনতে পারে, আমিও পারি। ছোটবেলায় তোমার যখন বোনাস দেওয়া হইতো, তুমি অনেক সময় নিজে নিজে গুনতা, আবার গুনে ঠিক আছে কিনা গোনা, যদি 25 টাকা হয়েছে না 35 টাকা হয়েছে, সেটাই তোমার বড় ভাই বাবা আমার কাছে যে একটু শিওর হয়ে নিতে। আবার কি করতে? ওই বড় ভাই আবার দুষ্টু আছে কিছু আমার মতন, ওরা আবার 10 টাকা নিয়ে নিত ওইখান। আমি কখনো নেইনি যদিও, তো বললাম এরকম মানুষ আছে পৃথিবীতে। তো এই কম্পিউটার এত নাদান টাইপের একটা মেশিন, ইলেকট্রোনাইজ প্রেজেন্স না কোথাও পড়াতে ওকে ব্রেইনকে কে নিয়ন্ত্রণ দিতে অবশ্যই সার্টেন কারণ আছে। এই প্রোগ্রামিং ভাষা ধরো কিরা সিঙ্গেল আছে না দিতে হবে লিটার কি সে নাম আলাদা কারণ সেটা হাজার এমডি রাফা বড় ইংলিশ, যেটা বিষয় তোমাদেরকে সি শেখানো হবে। যে কোনো হার্ডওয়্যার হাত দিয়ে ধরা যায়। এই যে কিবোর্ড বলো, হার্ড ডিস্ক বলো, র্যাম রম যাই বলো, সবই হাত দিয়ে ধরা যায়। সফটওয়্যার এরকম হাত দিয়ে ধরা যায় না। সফটওয়্যার থাকে কম্পিউটারের ডিভাইসের মধ্যে, সেটা একটা অদৃশ্য শক্তি, যেটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। যে আমরা গেম খেলি, একটা সফটওয়্যার, তুমি গেম হাতে ধরতে পারো? হচ্ছে না। কিন্তু তুমি তোমার মোবাইলের ব্যাটারি তুমি হাতে ধরতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি একটা গেমকে হাতে ধরতে পারো না, তাই না? সো ওইটা হচ্ছে সফটওয়্যার, যেটা হাত দিয়ে ধরা যায় না। যেটা হাত দিয়ে ধরা যায় হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারগুলো একত্রে হওয়ার মাধ্যমে আমরা কম্পিউটার সংগঠন হওয়া বুঝি। তো সেখানে এই যে কম্পিউটার সংগঠনকে 3টা অংশে ভাগ করা হয়েছে। প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট অনেক রকম আছে, সেন্ট্রাল প্রসেসিং বলো, অ্যারিথমেটিক লজিক ইউনিটের প্রসেসিং বলো, কন্ট্রোল প্রসেসিং ইউনিট আছে, তারপর হচ্ছে মেমোরি ডিভাইস ইনস্টলেশন প্রসেসিং ইউনিট আছে, স্টোরেজ প্রসেসিং ইউনিট আছে, অনেক প্রসেসিং ইউনিট আছে আমাদের। এক কথায় জাস্ট প্রক্রিয়াকরণ অংশ, তারপর ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট। তো আমাদের এই 3টা জিনিসও আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের ভাষা দিয়ে করা শিখবো, এই 3টা কাজ। তো প্রক্রিয়াকরণ করা মানে কি? প্রক্রিয়াকরণ করা মানে হলো আমরা প্রোগ্রামের ভেতরে দেখবা যোগ বিয়োগ করতেছি, ঠিক আছে? যোগ বিয়োগ করব, ঠিক আছে? তারপর হচ্ছে গুণ ভাগ করব, গুণ ভাগ এগুলো করব, এগুলো আমরা করব।
হ্যাঁ, স্কোয়ার রুট করবো, একটা সংখ্যা বড় না ছোট যাচাই করবো, তারপর হচ্ছে দুইটা সংখ্যার লসাগু বের করবো, গসাগু বের করবো, কোন একটা ধারার যোগফল বের করবো, ওই ধারার স্কোয়ারের যোগফল বের করবো, বিভিন্ন কাজ। ইনপুট, আমরা অনেক সংখ্যা ইনপুট দিব ফাংশন ব্যবহার করে, আবার অনেক কিছু আমরা আউটপুটে দেখতে চাইবো ফাংশন ব্যবহার করে। তো এই সব কিছু আমরা কোডিং করবো। কি করবো? কোডিং। তাহলে কোডিং করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা এই তিনটা কাজ করি। বুঝা গেল? আমরা যেটা কোডিং কোডিং বলি, তো কোডিং এর মাধ্যমে তিনটা কাজ অ্যাকচুয়ালি আমরা করি। ঠিক আছে? তো এই কোডিং হচ্ছে আমরা সি ভাষায় লিখবো। ওকে, সি ভাষায় আমরা এই কোডিংগুলো করবো বা সি ভাষায় লিখবো। ঠিক আছে? তো সি ভাষায় চেহারা কেমন দাঁড়ায় না দাঁড়ায় আমরা আস্তে আস্তে দেখবো। তো আমরা প্রথমত এইটুকু অন্তত জেনে নিই, এটা আমরা করবো, আজকেই করবো, কিছুটা হলে আজকে আমরা করবো। এবার পরবর্তী প্রশ্নে যাই। এখানে দেখো বললাম মেমোরি নিয়ে আলোচনা করবো বিস্তারিত। মেমোরি থেকে প্রচুর প্রশ্ন আসে। তো মেমোরি যে দেখো বিশাল একটা কথা লেখা আছে, এটা মাহবুবুর রহমান স্যারের বই থেকে নেওয়া। তোমাদের কাছে বই থাকলে বই আছে, যাদের কাছে মাহবুবুর রহমান স্যারের বই নাই তারা এই যে পিডিএফ তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নিও এখান থেকে। আমার এই লেখা দাগাদাগি করা সব এখানে থেকে যাবে, তোমরা এটা পেয়েও যাবে ক্লাসের পর। আচ্ছা, তো কি বলেছে? মেমোরি বা স্মৃতি হচ্ছে কম্পিউটারের একটা অংশ যেখানে তথ্য জমা থাকে। আর কম্পিউটার কার্যকালীন সময় মানে কম্পিউটার যখন অন থাকে, তো সে সময় প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা করে রাখতে পারে এবং প্রয়োজনের সময় এখান থেকে তথ্য নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ সহ যাবতীয় কাজ করতে পারে। মেমোরির সাথে কম্পিউটারের অন্যান্য অংশ সরাসরি যুক্ত থাকে। যেমন যে 1024 এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা মেমোরির জন্য 1024 বাইটকে বলা হয় 1 কিলোবাইট। তো এইটা আমরা তৃতীয় অধ্যায়ের দিকে পড়ে আসছিলাম, বা দ্বিতীয় অধ্যায়ে আমরা এই জিনিসগুলো করছি। আপাতত তুমি সেটা মুখস্থ রাখো, যদি কারো ওই চ্যাপ্টারগুলো না পড়া হয়ে থাকে সমস্যা নেই, তুমি যখন পড়বা এইসব ইনফরমেশন জানতে পারবা, বিট বাইটের হিসাব নিকাশ সেই সময় শিখে যাবে। আমরা শিখতে অলরেডি আমাদের কোয়ার্টার 1 আর 2 তে জিনিসগুলো আমরা শিখে ফেলছি। আচ্ছা, এরপরে মেমোরি সাধারণত দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি, একটা নন ভোলাটাইল মেমোরি। আচ্ছা, তোমরা কি কেউ জানো এই ভোলাটাইল শব্দের অর্থ কি? দেখি তো কনফিউশন। ভোলাটাইল কি মিন করে অ্যাকচুয়ালি? দেখি কেউ জানে কিনা? এটা কেমিস্ট্রির সাথে সম্পর্কিত একটা জিনিস। হোয়াট ইজ ভোলাটাইল? উদ্দাই। ভোলা আবার টাইল। হুম, ভোলাটাইল কি জিনিস? দেখি কেউ বলতে পারি কিনা আমরা ভোলাটাইল কি জিনিস ছিল? হুম, অসাহী, অস্থায়ী, সলিউবিলিটি, জানি না। ফেলুদা নাতি বলতেছো জানি না। ফেলুদা নাতি হয়েছে কি কারণে? ইজিলি ডিস্ট্রয়েবল, মুছে ফেলা, আয়তন, ওয়াও। হ্যাঁ, এ কি? হ্যাঁ, এ কি? কি বলে? উদ্দায়ী পদার্থ, যে সামি মিয়াসার কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অ্যান্সার হচ্ছে উদ্দায়ী। ভোলাটাইল মানে হলো উদ্দায়ী। তো এই উদ্দায়ী মানে হচ্ছে, বা উদ্দায়ী পদার্থের মানে হলো যাকে তাপ দিলে কঠিন পদার্থ, তুমি তাপ দিচ্ছ কিন্তু তরলে রূপান্তর না হয়ে ডিরেক্ট গ্যাসে রূপান্তর হয়ে যায়, এই জিনিসটাকে বলে ভোলাটাইল। তো এই ভোলাটাইল কম্পিউটারের মেমোরির সাথে কি করতেছে? তো সহজ ভাষায় কম্পিউটারের ভোলাটাইল মেমোরি কোনটা? ওইটাই ভোলাটাইল মেমোরি, যেটা কম্পিউটার যতক্ষণ অন থাকে জাস্ট ততক্ষণ পর্যন্ত ওই মেমোরিটাতে যা সঞ্চিত ছিল সেটা থাকবে। বা তুমি যেই কম্পিউটার অফ করে দিবা ওই মেমোরিটা যা ছিল পুড়ে চলে যাবে, বাতাস হয়ে গেছে, শেষ, ওইটা নাই। কম্পিউটার অফ করলেই ওই মেমোরি চলে যাবে, ওটা নাই। কিন্তু যতক্ষণ কম্পিউটার অন আছে ততক্ষণ পর্যন্ত মেমোরিটা আছে, এটা হচ্ছে ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। তাহলে কম্পিউটার বন্ধ করার সাথে সাথে অস্থায়ী মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলো মুছে যাবে। যেমন র্যাম। র্যাম হচ্ছে আমাদের একটা ভোলাটাইল মেমোরি এক্সাম্পল। ঠিক আছে? তো র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা একটা ভোলাটাইল মেমোরি। তাহলে আমরা জানলাম র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। আচ্ছা, এরপর হচ্ছে স্থায়ী মেমোরি। তাহলে যেসব মেমোরি ওরকম না যে কম্পিউটার অফ করলে চলে যাবে না, এরকম না। ওটাতে একবার তুমি যদি সেভ করো কোনো কিছু, ওটা মোটামুটি সারা জীবনের জন্য সেভ হয়ে যাবে। তো সেটা কি? এই যে বলেছে যেসব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করার পরও সংরক্ষিত থাকে তাকে স্থায়ী মেমোরি বলে। যেমন হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ডিভিডি রম, ডিভিডি রম এগুলো, ইউএসবি ড্রাইভ। ঠিক আছে? ওই যে তোমরা ইউএসবি যেসব ব্যবহার করো, তোমরা পেন ড্রাইভ বলো এগুলো। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের এই ইউএসবি ড্রাইভ। তো এখানে আমরা এগুলো দেখলাম। র্যাম সেটা হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। এটা আমরা একটু মনে রাখবো। স্যার র্যামের কাজ কি? র্যামের কাজ র্যামের কাজ তো আসলে এরকম এক কথায় বুঝে ফেলাই তো মুশকিল। আচ্ছা, তো রমের কথাটাকে শেষ করি। রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা হচ্ছে রম। আচ্ছা, র্যামের কাজ হচ্ছে তুমি যখন কম্পিউটার কোনো কিছু করো, ধরো ওয়েবসাইট ব্রাউজ করতেছো, তো এই ওয়েবসাইট ব্রাউজ করার সময় তুমি পিছনে গেলে তুমি দেখো না যে হিস্ট্রি থেকে যায়, তো এই হিস্ট্রি এই যে র্যামের ভেতর কিছু এরকম। তুমি ধরো প্রোগ্রামিং করতেছো, তুমি যা যা করবা সব এই র্যামের ভেতর সেভ থাকে ইনস্ট্যান্টলি। বাট প্রোগ্রামিংকে আলাদা করে হার্ড ডিস্কেও সেভ করা যায়। হার্ড ডিস্ক কি? তোমার কম্পিউটার অন করে দেখবা লেখা ওঠে লোকাল ড্রাইভ ডি, লোকাল ড্রাইভ সি, হ্যাঁ, লোকাল ড্রাইভ ই, এই সবগুলো হার্ড ডিস্কের অংশ। তোমার হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটার হচ্ছে বড় মেমোরি জায়গা, মেমোরি যেখানে তুমি সবকিছু সেভ করে রাখো, এটা হচ্ছে হার্ড ডিস্ক। আচ্ছা, ঠিক আছে, আমরা ইয়ে করি, চ্যাট অফ করি। এরপর আসো সি প্রোগ্রামিং বা বিভিন্ন প্রোগ্রামিং ভাষার বিভিন্ন স্তর। আমাদের প্রোগ্রামিং ভাষাকে মোটামুটি 5টা স্তরে ভাগ করা হয় বা 5টা প্রজন্মে ভাগ করা হয়। ঠিক আছে? 5টা স্তরে বা 5টা প্রজন্মে ভাগ করা হয়। প্রথম থেকে পঞ্চম প্রজন্ম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এবং ফার্স্ট প্রজন্মের যে ভাষা সেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড প্রজন্মের ভাষাকে উচ্চতর ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। এখানে এটা একটু লিখে রেখো, এই উচ্চ স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা হয়। ওকে, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর তারপরে অতি উচ্চ স্তর, আর লাস্টের হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। ঠিক আছে? লাস্টের হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। তো এইখানে আমি তোমাদের একটা এক্সট্রা স্লাইড নিই, এখানে একটু কিছু জিনিস এক্সপ্লেইন করার ব্যাপার আছে। ওকে, এই যে মেশিন ভাষা, এটাকে একটু আগে বললাম, এটা আরেকটা নাম হচ্ছে বাইনারি ভাষা, রাইট? আমরা এই যে একটু আগে বললাম যে কম্পিউটার নিজস্ব ভাষা কোনটা, সেটা হচ্ছে মেশিন ভাষা বা এই যে বাইনারি ল্যাঙ্গুয়েজ। তোমাদের এই বাইনারি ল্যাঙ্গুয়েজ আছে আইসিটি চ্যাপ্টার 3 তে। ঠিক আছে? বাইনারি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনলি 0 and 1। সো কম্পিউটার অনলি 0 1 এগুলোর কম্বিনেশন, আসলে অন অফ বুঝে, এছাড়া আর কোনো কিছু বোঝে না কম্পিউটার। আচ্ছা, এরপরে একটু পরের প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি, যেটা ডিরেক্ট বাইনারি ভাষা না। সেটা এই ল্যাঙ্গুয়েজের নামই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের এরকম আলাদা আর কোনো নাম নেই, এটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজই বলে। বা এটা ছাড়া এটাকে আরেকটা কথা বলা হয়, এটাকে বলে নেমোনিক কোড। ঠিক আছে? তাহলে অ্যাসেম্বলি ভাষাকে আর কি বলা হয়? নেমোনিক কোড। ঠিক আছে? অর্থাৎ অ্যাসেম্বলি যখন ল্যাঙ্গুয়েজ লেখা হয় সেখানে কিছু নেমোনিক্স লেখা হয়। ঠিক আছে? বিভিন্ন নেমোনিক্স আছে, নেমোনিক্স তোমরা বুঝো কিনা? ধরো তোমাদের মধ্যে একজনের নাম
একজনের নাম হচ্ছে আতাউর। আতাউর সাপোজ ওকে সবাই আতা নাম করে ডাকে, আতা। ওকে বলে, "এই আতা, এই এদিকে।" এই যে আতা বলে ডাকলাম, এটা ওর নামের নেমনিক, এটা ওর নামের নেমনিক। তার মানে পুরো নাম না ডেকে অর্ধেক অর্ধেক নামে ডাকা হয়। ঠিক আছে? ধরো একজনের নাম হচ্ছে আহ, রোদেলা, তার নাম হয়তো মানুষ ডাকে, "এই রোদ, এই রোদ, এদিকে আসো।" ঠিক আছে? এরকম এইটা হচ্ছে নেমনিক। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন লেখা হয়, ধরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কঠিন। এটা তোমরা যদি কেউ একান্তই প্রচুর পড়া সিএসসি বা ট্রিপল পড়ো, 3 বছর পরে যে শিখবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, পড়ার 3 বছর পরে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখবে। তো সেখানে এরকম লেখা হয়, হ্যাঁ, LEA, হ্যাঁ, লিয়া। তোমাদের দেখে তো অনেকেই, হ্যাঁ, মান্না লাড্ডু কোটা, হ্যাঁ, অনেকে দেখে মান্না লাড্ডু কোটা লিয়া। তো লিয়া মানে কি জানো? লো ডিফেক্টিভ অ্যাড্রেস। লো ডিফেক্টিভ অ্যাড্রেসের সংক্ষেপে লেখা হয় লিয়া। তো এই লিয়া, এই লো ডিফেক্টিভ অ্যাড্রেসে এরকম ছোট নামে রাখা হয়। লিয়া হচ্ছে একটা নেমনিক। তো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লেখা হয় এরকম বিভিন্ন নেমনিক ব্যবহার করে। কেমন? আচ্ছা, এরপরে সব মিড লেভেল, হাই লেভেল আর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, সবসময় জেনে রাখবা, এটা আজীবনের জন্য সত্য। মেশিন ভাষা আর এই যে অ্যাসেম্বলি ভাষা, এই দুইটা অলওয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এই যে বাকি যে 3টা ভাষা আছে, এইগুলো অলওয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সবসময়। ঠিক আছে? এইগুলো সবসময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম দুইটা মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, পরের 3টা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এই দুটো জিনিস মাথায় ঢুকে ফেলো। আচ্ছা, এইবার একটু বলি, এই কথাটা সবাই ইম্পর্টেন্টের সাথে লিখবা, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আমি এখানে হেডিং এ দিই ইম্পর্টেন্ট, যে এটা অ্যাকচুয়ালি কি জিনিস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাষার প্রজন্ম যত কম, সেটা 1 নাম্বার কম্পিউটারের কাছে তত বেশি বোধগম্য। মানে কম্পিউটার ওই ভাষাটা সহজে বোঝে। যেই ভাষার প্রজন্ম যত কম, অর্থাৎ যদি 1 নাম্বার প্রজন্মের হয়, তাহলে ওর ভাষা কম্পিউটার বেশি ভালো বোঝে। কিন্তু যদি 5 নাম্বার প্রজন্ম হয়, প্রজন্ম বেড়ে গেলে কম্পিউটার ওই ভাষা তো ভালো বোঝে, ওকে আবার ট্রান্সলেট করে দেওয়া লাগে। তো সেদিকে আসবে। আচ্ছা, যে ভাষার প্রজন্ম যত কম, সেটা তত দ্রুত কম্পিউটারে রান করে। এই রান করে মানে আবার দৌড়ায় না, রান করে মানে হলো চলে। রান করে মানে হলো চলে। যেই ভাষার প্রজন্ম যত কম, সেটাতে কোড করা তত বেশি কষ্টসাধ্য। যে ভাষার প্রজন্ম যত কম, সেটা মানুষের কাছে তত বেশি দুর্বোধ্য। এই 4টা পয়েন্ট আমরা মনে রাখবো। যেই ভাষার প্রজন্ম যত কম, তার মানুষের কাছে তত বেশি দুর্বোধ্য। ধরো 1G ভাষা, ওই যে 1 জেনারেশন ভাষা, যেটা আমি যদি কাছে যাই, প্রথম জেনারেশন মেশিন ভাষা, এ তুমি দেখলে কিছুই বুঝবো না কি লেখা। অ্যাসেম্বলি ভাষা তোমার দেখে জেনারেল পিপলের বোঝা খুবই ডিফিকাল্ট কি লেখা। উচ্চস্তর ভাষা হালকা হালকা বোঝা যায়, অতি উচ্চস্তর ভাষা মোটামুটি বোঝা যায়, স্বাভাবিক ভাষা খুবই ভালো বোঝা যায়, জেনারেল পিপল দেখি বুঝবে কি বলা হয়েছে। আবার দেখো এখানে কি লিখছি, যে যেই ভাষার প্রজন্ম যত কম, কম্পিউটারের কাছে তত বেশি বোধগম্য। কম্পিউটারটা বোঝে ভালো, কম্পিউটার দ্রুত রান করতে পারে। কিরকম? তুমি ধরো 5th প্রজন্মের ল্যাঙ্গুয়েজ বা 5G ল্যাঙ্গুয়েজে কোনো একটা কোড লিখলে কম্পিউটারের ওই জিনিস রান করতে অনেক সময় লাগে। 4th প্রজন্ম দিয়ে কোনো একটা কোড লিখলে কিছুটা কম সময় লাগে। এই উচ্চ স্তরের ভাষা দিয়ে লিখলে আরেকটু কম, অ্যাসেম্বলি দিয়ে লিখলে বেশ তাড়াতাড়ি, মেশিন ভাষা দিয়ে লিখলে খুবই তাড়াতাড়ি লাগে। কারণ সেখানে আলাদা করে ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। এই অ্যাসেম্বলি ভাষা পর্যন্ত ট্রান্সলেট করার প্রয়োজন হয়, মেশিন ভাষা ডিরেক্ট লেখাই হয়। তা আমরা মেশিন ভাষায় করতে পারি না, আমাদের একজন ট্রান্সলেটর থাকে। ঠিক আছে? সেই ট্রান্সলেটরের একজনের নাম কম্পাইলার আর একজনের নাম ইন্টারপ্রেটার। তো এটা আমরা একটু পরে পড়বো এখন। আচ্ছা, তারপরে এখানে আমি একটা লিখছি যে যেটা প্রজন্ম যত কম, মানুষের কাছে সেটা তত বেশি দুর্বোধ্য। কিরকম? এই যে প্রজন্ম 1, এর প্রজন্ম সবচেয়ে কম, এটা মানুষ বুঝতে পারে না। 2 নম্বরটা একটু ভালো বোঝে, 3, 4, 5 নাম্বার খুবই ভালো বোঝে। তো এই জিনিসটা সবাই বুঝতে পারছো যে আমি কি বোঝাইছি, যে যেই ভাষার প্রজন্ম যত কম, সেটা দিয়ে মানুষ এই 4টা জিনিস হতো এরকম। সবাই বুঝতে পারছি? এই 4টা পয়েন্ট আমাকে একটু বইল সবাই। এই 4টা পয়েন্ট আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি। তো এটা খুবই জরুরি যে তুমি এই জায়গাটা বুঝতেছো কিনা। কারণ এটার উপর তোমার বহু প্রশ্ন আসবে। এইটা বহু প্রশ্ন আছে, অনেকটা আমরা বলতে পারবো। ঠিক আছে? অনেকটা আমরা ভুল করে বাট এটা যদি মোটামুটি বুঝতে পারো, তাহলে ঠিক আছে, স্যার বুঝতে পেরে গেল। বাহ, যাক, ভালো লোকদের পড়াশোনা দেখছি। ভ্লাদিমির পুতিন আমার কাছে, হ্যাঁ, আরে জোস, ভ্লাদিমির পুতিন আমার কাজ করতেছে, বাহ, ভালো লাগলো দেখে। সেট অফ করি। এবার আসো এখানে কিছু এক্সাম্পল দিই, যে কোন প্রজন্মের ভাষার এক্সাম্পল কোনটা। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে লিখে ফেলছি, তো আমি পরের জায়গায় গিয়ে নতুন স্লাইড নেই। ভাষার প্রজন্মের এক্সাম্পলগুলো জেনে রাখাটা জরুরি, পরীক্ষায় কোশ্চেন দেয় ওইখান থেকে, না চাইতেও কোশ্চেন দেয়, আমরা চাইলে করতে দিই ওইখান থেকে। তাও দেয়। ধরো 1G, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এইটার ভাষা ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ। এই ভাষার আলাদা কোনো এক্সাম্পল নাই, ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ, বাইনারি ল্যাঙ্গুয়েজ, 1-0 এইগুলো। 2G, 2G যে ভাষার কথা বলা আছে, ওইটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ওকে, ওইটা হচ্ছে ডিরেক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ওর আলাদা কোনো নাম নেই, ওইটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানে মেমোরি কোড যেটাকে বলতেছিলাম। এরপরে সব 3G, থার্ড জেনারেশনের ভাষা। এইখানেই আসে আমাদের প্রথমে সি ভাষা, সি ভাষা, C++, বেসিক নামে একটা ভাষা আছে, ফোর্ট রান নামে একটা ভাষা আছে, ফোর্ট রান, তারপর হচ্ছে প্যাসকেল। ঠিক আছে? এরকম বিভিন্ন ভাষা আছে। আচ্ছা, এরপর সব 4G, 4G-তেও দেখবা বলছে C++, এটাও 4G-তে রাখছে। তারপরে যদিও C++, 4G, 3G দুইটাতেই যায়। ঠিক আছে? C++, 4G, 3G দুইটাতেই যায়। আচ্ছা, তারপরে এখানে আছে ম্যাট ল্যাব, ম্যাট ল্যাব যার ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। তারপরে এখানে হচ্ছে SQL আছে, SQL স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তারপর ওরাকল, এগুলো সব ভেক্টর বেসিক জিনিস।
ওরা করে। আর লাস্ট হচ্ছে 5G। 5G গুলোর নাম হয়তো তোমাদের কাছে নতুন হতে পারে, যেমন OPS5, ঠিক আছে? OPS5 হচ্ছে মার্কারি, এরকম। এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল, ঠিক আছে? বা উদাহরণ, বিভিন্ন প্রজন্মের ভাষার উদাহরণ, ঠিক আছে? এইগুলো হচ্ছে বিভিন্ন প্রজন্মের ভাষার উদাহরণ। যেমন 3G টা সবচেয়ে বেশি, যেমন ধরো জাভা, 3G ক্যাটাগরি একটা ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ক্যাটাগরি একটা ল্যাঙ্গুয়েজ। সো এই এক্সাম্পলগুলো আমরা একটু মুখস্থ রাখবো। এই এক্সাম্পল কয়টা রাখলেও এনাফ, মোর দ্যান এনাফ। তুমি যদি জাস্ট এই কয়টা এক্সাম্পল মুখস্থ রাখতে পারো যে কোন প্রজন্মের ভাষার এক্সাম্পল কোনটা, এনাফ। ওকে, এনাফ। এটুকু মুখস্থ রাখতে পারলে অনেক কিছু হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই 5G এর আরেকটা ল্যাঙ্গুয়েজের নাম বলি। 5G এর আরেকটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রলগ। প্রলগ হচ্ছে 5G এর আরেকটা ল্যাঙ্গুয়েজ, প্রলগ। সো আমরা এক্সাম্পলগুলো মনে রাখবো। ওকে, আচ্ছা। সো ক্লাসের মোটামুটি মিড লেভেলে চলে আসছি। এরপরেই অ্যাকচুয়ালি আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রোগ্রামিং, যে সি প্রোগ্রাম কেমন রান করে। তো এটা আমি চাচ্ছি যে একটা ব্রেক দিয়ে এসে দেন সেখানে আমরা একদম ডিরেক্ট সি প্রোগ্রামে যাবো, দেখবো সি প্রোগ্রাম দেখতে কেমন হয়, সি প্রোগ্রাম কিভাবে কাজ করে আমরা একটু জাস্ট চোখে দেখবো হালকা করে। আমরা পুরো সি প্রোগ্রাম একদম দক্ষ হয়ে যাবো না এক ক্লাসে, অনেকদিন সময় লাগবে, অনেক সময় দিয়ে আমরা একটা ভালো দক্ষতায় আসবো। তাহলে এখন তোমাদের একটা ব্রেক, তোমরা সবাই ব্রেক নাও। তোমাদের ক্লাস আবার শুরু হবে ঠিক 6:05। ওকে, তাহলে তোমাদের এখন সবাই একটা break। গিয়ে এটা লিখে সার্চ করলে এখানে এমন একটা কিছু পাবো। স্যার মাগরিবে নামাজ তো পড়া লাগবে, নামাজটা তো আগে। অবশ্যই নামাজ আগে। কখন বললাম নামাজ পড়ে? হ্যাঁ বলো, কখন বললাম? এখনো দেরি আছে নামাজের। ওকে, সমস্যা নেই। যাই, এবার আসো আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামিংগুলো করবো। তোমরা সবাই কি স্ক্রিন দেখতে পাও একদম ফুলফিল? আমি একটু এখানে বড় করে দেখাই যাতে তোমরা দেখতে পাও। দেখো আমি এইখানে যে কোড দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাও কোডগুলো সম্পূর্ণ? নাকি সরি, ভুল জায়গায় চাপ লেগে গেছে। তোমরা কি কোড দেখতে পাও নাকি আমি একটু জুম করে দিলে ভালো হয়? এরকম জুম করলে দেখতে পাও এখন ঠিকঠাক? ধরো এই যে এখানে কিছু কোড টোড লেখা আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন, এরকম কিছু জিনিসপত্র লেখা আছে। এগুলো সবই সি প্রোগ্রামিং এর কোড। এগুলো সবই কি সি প্রোগ্রামিং এর একটা কোড, এবং এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর একদম বেসিক একটা কোড লেখা এখানে। ধরো আমরা নরমালি এই প্রিন্টএফ এখানে কিছু একটা দেখতে পারতেছো, তুমি আপাতত জেনে রাখো এই প্রিন্টএফ এর ভেতর যেই কথা তুমি লিখে দিবা সেটাই এই পাশে আউটপুটে শো করবে। তোমরা এই রান দিলেই এই পাশে আউটপুটে শো করবে, ঠিক আছে? তো ধরো আমি এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, HLLOWORLD, হ্যালো ওয়ার্ল্ড লিখে এই যে যা ছিল ছিল, ও অত শত ভাবার টাইম নেই, এখানে যে দিলাম রান দিলে দেখো এখানে বলছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? কোড এক্সিকিউশন সাকসেসফুল, মানে সাকসেসফুলি আমরা কোডটা এক্সিকিউট করতে পারছি। আচ্ছা হোয়াট ইফ আমি একটু দেখি রিটার্ন জিরো যদি আমি বাদ দিয়ে দিই, আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা কি আসবে? অ্যান্সার হচ্ছে আসবে। দেখো রান দিলাম, এই অ্যাজ ইউজুয়াল হ্যালো ওয়ার্ল্ড আসছে। তো তোমাদের প্রোগ্রামে দেখবা এই লাস্টে একটা কথা লেখা থাকে রিটার্ন জিরো। তো রিটার্ন জিরো লেখা থাকতেই হবে, এটা মাস্ট না, ঠিক আছে? কিন্তু কিন্তু এই যে শুরুতে একটা কথা লেখা আছে হ্যাশ ইনক্লুড stdio.h, দেখো আমার পড়ার স্টাইলটা খেয়াল করো, তোমার সাথে তোমার ফ্রেন্ডের পার্থক্যটা এইখানেই আসবে, ঠিক আছে? ধরো এই যে এখানে আমরা সি প্রোগ্রামিং এর কোড রান করবো, যারা একটু ভালো পারো আগে থেকে তারা কোড ব্লকসে কোড রান করতে পারো বা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা, নো প্রবলেম, তুমি যেটাই ব্যবহার করো হবে। তবে তুমি মোবাইল ব্যবহার করো, ল্যাপটপ, ট্যাব, পিসি যাই বলো না কেন, তুমি এই জিনিসটা সেখানে পারো। এই জন্য আমি এটা করাচ্ছি, ঠিক আছে? কারণ কোড ব্লকস তো মোবাইলে চলবে না, আবার ভিজুয়াল স্টুডিও কোড মোবাইলে চলবে না। তো এখানে অনেকেরই আছে যাদের হচ্ছে মোবাইল বা ট্যাব আছে, অনলি ল্যাপটপ নাই। তো সেই জন্যই আমরা ফোনে, ল্যাপটপে যে কোনো জায়গায় এই জায়গায় করতে পারবো, যে অনলাইন সি কম্পাইলার, প্রোগ্রামিজ অনলাইন সি কম্পাইলার, ওইখানে যেটা দেখালাম, ঠিক আছে? তা আমরা এই প্রথম লাইনটা একটু ব্যাখ্যা দেখে নিলাম। কি পড়বো, প্রথম লাইনটা কি পড়বো এটা একটু বুঝবা ভালো করে। আমি পড়তেছি হ্যাশ ইনক্লুড stdio, দেখো আমি একবারও বলি stdio, এই যে এখন অলরেডি একদম লিখে বলতেছে হ্যাঁ স্টুডিও না stdio, বি ভেরি কেয়ারফুল, এটা stdio, এবং এটা ভুল হবে না তুমি যদি সঠিকভাবে পড়ো। পড়তে হয় স্ক্যানের থার্ড প্যারেন্থেসিস, সমান 5 দিয়ে একটা সেমিকোলন দিলাম। তো এই জিনিসটাই হচ্ছে আজকে আমাদের দেখার মেইন বিষয় বা মেইন টার্গেট যদি বলো তাহলে সেটা।
তাহলে আমরা শুরু করি মোটামুটি। তো সবাই খাতা কলম নিয়ে বসো। ধরো আমি এখানে তো দেখাবোই, প্লাস আমি প্রোগ্রামিং করে দেখাবো যে কিরকমভাবে আউটপুট আসে বা সেটা কি আমাদের কিরকম ইনপুট দিলে কিরকম আউটপুট হয়। ঠিক আছে? বেশিরভাগ এই আমাদের অপারেটর যে জায়গাটা, এই জায়গাটা আমরা বেশি গুরুত্ব প্রদান করবো। কারণ এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমাদের একটু ভোগায় অনেক। আমরা অনেক ভোগাই যে এই অপারেটর দিয়ে কি করি না করি এগুলো। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকেই করবা যে ভাই আগের ক্লাস না করলে আজকের ক্লাস করা যাবে কিনা। ক্লাস অবশ্যই করা যাবে, কিন্তু আগের ক্লাস করে নিলে ভালো হতো। কোনো সমস্যা নেই, অন্তত দেখতে থাকো। কিছুটা ধারণা তো হবে। ওকে, কিছুটা ধারণা তো হবে। তো এই ধারণাটা অন্তত যদি নিয়ে রাখো, বা কনসেপ্ট, যেটাকে তোমরা ইংরেজিতে হয়তো বেশি ভালো জানো, তো কনসেপ্টটা অন্তত পক্ষে নিয়ে রাখো। পরবর্তীতে তুমি আগের ক্লাস করো, দেন তুমি বুঝতে পারবে যে ক্লাসে যা পড়াইছি কিছুটা হলেও আগের ক্লাসের সাথে রিলেটেড। কিন্তু এই ক্লাস করার জন্য যে আগের ক্লাসকে একদম না দেখে হবেই না, ব্যাপারটা এরকম না। ওকে, আমরা শুরু করি ক্লাস। প্রথমে দেখো দুইটা ছবি দেখো, দুইটা ছবি। এই পাশে যে ছবিটা, এটা হচ্ছে মানুষের মেমোরি, রাইট? আমাদের এই যে মাথার মধ্যে থাকে ব্রেন, আমরা যেটাকে ব্রেন বলি, এই ব্রেন হচ্ছে আমাদের মাথার মধ্যে থাকে। এটা হচ্ছে মানুষের মেমোরি। ব্রেন কি? ব্রেন হচ্ছে মানুষের মেমোরি। তো আমি এখানে লিখলাম যে এটা হচ্ছে হিউম্যান ব্রেন বা হিউম্যান মেমোরি, বা এটা হচ্ছে, আমি যদি বলি এটা হচ্ছে মানুষের মেমোরি। ওকে, মানুষ কোনো কিছু সেভ করতে চাইলে এই জায়গাতে সেভ করে। আমি জানি অনেকে এই জায়গাতেও সেভ করে, অনেকে আছে যারা এই পাশে সেভ করে রাখে, বাম পাশে, বাট এখানে আসলে সেভ হয় না। এখানে সেভ হয় না, কখনোই সেভ হয় না। তো যারা সেভ করে রাখছো বা রাখার পরিকল্পনা নিচ্ছ, আগে থেকেই বলতেছি, যা সেভ হয় এখানে সেভ হয় না। ওইটা হচ্ছে এখানকার কথা, এখানকার কথা এখানে সেভ হয় না। আর এটা হচ্ছে একটা মেমোরি কার্ড। এটা হচ্ছে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের। আমি যদি বলি এটা হচ্ছে মানুষের কোনো কিছু সেভ, অনেকে আছে যারা এই পাশে সেভ করে রাখা, বাম পাশে, বাট এখানে আসলে সেভ হয় না। এখানে সেভ হয় না, কখনোই সেভ হয় না। যারা সেভ করে রাখছো বা রাখার পরিকল্পনা নিচ্ছ, আগে থেকেই বলতেছি, যা সেভ হয় সব এখানে সেভ হয় না। ওইটা হচ্ছে এখানকার কথা, অ্যাকচুয়ালি এখানকার কথা এখানে সেভ হয় না। আর এটা হচ্ছে একটা মেমোরি কার্ড। এটা হচ্ছে কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক ডিভাইসের মেমোরি। ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মেমোরি। তাহলে এই জিনিসকে আমরা বলতেছি ইলেকট্রনিক ডিভাইসের মেমোরি। এখন এই দুইটার মিল আছে কিছু। এই যে আমার দুই পাশে দুইটা জিনিস দেখতে পাচ্ছ না, এই দুইটার মিল আছে। মিল কোথায়? কেউ কিছু না কিছু সেভ করে, কেউ কিছু না কিছু সেভ করে। আচ্ছা, আর কি মিল আছে? আচ্ছা, আমরা হয়তো বা 9 10 হোক বা ইন্টারমিডিয়েট হোক, যে কোনো জায়গায় হোক আমরা পড়ছি, আমাদের যে মস্তিষ্কের একক সেটা হচ্ছে নিউরন। মস্তিষ্কের একককে বলা হয় নিউরন। তো এখানে সবাই সায়েন্সের নাও হইতে পারে। তো আমাদের ব্রেইনের যে একটা ইউনিট, ঠিক আছে? মনে করো এই পুরো ব্রেইনকে আমরা অনেকগুলো পিস করে ফেললাম, অনেকগুলো পিস করে ফেললাম। তো একটা পিস হইতেছে একটা ইউনিট, একটা পিস হচ্ছে একটা ইউনিট। তো এর একটা ইউনিটকে বলা একটা নিউরন। ঠিক তেমনি এরও একটা ইউনিট আছে, যেটা এরকম অনেকগুলো পিস করা হয়। তাহলে এই জিনিসটাকে অনেকগুলো এরকম পিস করা হয়। তো সেটা কিরকম হয়? ধরো আমি যদি এরকম ভাবে একটু দেখাই, যে ধরো আমাদের যে মেমোরি আছে, কম্পিউটারের ভেতর যে মেমোরি, সেটা হচ্ছে এরকম। এখন এই মেমোরিটাকে আমি কিছু ভাগে ভাগ করে ফেলতেছি, আমি কিছু সেগমেন্টে ভাগ করে ফেলতেছি। ঠিক আছে? এই যে এখানে আমি বলতেছি যে প্রত্যেকটা যে একটা বক্স উৎপন্ন হয়েছে, এখানে যে একটা বক্স, এই যে একটা বক্স, এই যে একটা বক্স, যতগুলো এরকম বক্স তৈরি হয়েছে, প্রত্যেকটা হচ্ছে মেমোরির একটা সেল, বা প্রত্যেকটা হচ্ছে মেমোরির একটা একক। তো এই মেমোরির এই প্রত্যেকটা সেল বা মেমোরির এই প্রত্যেকটা এককের একটা ঠিকানা আছে। ঠিক আছে? এই মেমোরিগুলো তৈরি করার সময় এই মেমোরির ঠিকানাও তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে? যেমন বলা হয়, ধরো এইখানে যে মেমোরির যে অংশটা আছে, এই যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এইটার একটা অ্যাড্রেস আছে বা ঠিকানা। অ্যাড্রেসের বাংলা হচ্ছে ঠিকানা, এর একটা অ্যাড্রেস আছে, এবং এর অ্যাড্রেসটা চেহারা হয় এরকম, এতে 000623 #1 এরকম, এরকম কোন একটা অ্যাড্রেসের একটা সংখ্যা। এই অ্যাড্রেসগুলো সবই একটা সংখ্যা, কারণ আমাদের কম্পিউটারের সংখ্যা টংখ্যা বোঝায়, অন্য কিছু বোঝায় না। তো এই অ্যাড্রেস এরকম হয়, এবং এই টাইপের অ্যাড্রেসের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে? মেমোরি, আর একটু ভালো করে বললে সেটাকে বোঝানো হয় মেমোরি লোকেশন অ্যাড্রেস। কারণ আমরা জানি একটা লোকেশনেরই একটা অ্যাড্রেস হয়, এই জিনিসটাকে বলে মেমোরি লোকেশন অ্যাড্রেস। অর্থাৎ তোমার যে মেমোরি কার্ডটা তোমরা দেখো, সেই মেমোরি কার্ডের ভেতরেই কোনো না কোনো কিছু সেভ হয়, সেই মেমোরি কার্ডের ভেতরে কোনো না কোনো কিছু সেভ হয়। আমরা এটাকে কিভাবে সেভ করি জানো? আমরা কিভাবে লিখি প্রোগ্রামিং এ? যখন আমরা লিখি প্রোগ্রামিং এ, ধরো আমি লিখলাম এরকম ইন্টিজার x সমান সমান 5 দিয়ে একটা সেমিকোলন দিলাম, তাহলে যেটা ঘটনা ঘটে, এই যে x = 5, আমরা তো লিখতেছি x = 5, কিন্তু ঘটনা যেটা ঘটে অ্যাকচুয়ালি, এই মেমোরি লোকেশনের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস এইরকম নাম আকারে আমরা মুখস্থ করতে পারি না। ওই বিশাল হেক্সাডেসিমাল নাম্বার আমরা মুখস্থ করতে পারি, কিংবা এখানে বাইনারি হতে পারে, বাইনারি হেক্সাডেসিমাল বোথ পসিবল, আমরা এটা মুখস্থ করতে পারি। এই মেমোরি লোকেশনের অ্যাড্রেসের পরিবর্তে, মেমোরি অ্যাড্রেস বা মেমোরি লোকেশনের অ্যাড্রেসের পরিবর্তে আমরা লিখি এখানে এই x নামক একটা ভ্যারিয়েবল। এটাকে কি বললাম? x নামক একটা ভ্যারিয়েবল। কারণ কি? এই অ্যাড্রেসে আমরা যে ভ্যালুটা রাখবো, সেই ভ্যালু কোনটা? এই যে 5, 5 হচ্ছে আমাদের ভ্যালু। এই 5 এর ভ্যালুটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে। একবার 5 দিতে পারি, আমি এরপরে দিতে পারি ইন্টিজার x = 10, তাহলে এখানে 5 এর জায়গায় হয়ে যাবে 10। আমি যদি তারপরের লাইনে দিই ইন্টিজার x = 100, তাহলে এখানে 5 এর পরিবর্তে তখন হয়ে যাবে 100। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইন কথা, যে আমরা মেমোরি অ্যাড্রেসের যে লোকেশন বা মেমোরি লোকেশনের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস একটা সংখ্যা এবং বড় ছোট সংখ্যা, এই সংখ্যাকে আমরা মনে রাখতে পারি না। এবং আমাদের নরমাল কম্পিউটারে এই অ্যাড্রেস কতটা হয় জানো? নরমাল কম্পিউটারে যদি খুব ছোট কম্পিউটার ধরি, এই অ্যাড্রেসের সংখ্যা দাঁড়ায় মোটামুটি নাম্বার অফ মেমোরি লোকেশন অ্যাড্রেস। ঠিক আছে? সবাই এটা বুঝে নিও যে কেন আমি ওটা মনে রাখতে পারি না। নাম্বার অফ মেমোরি লোকেশনস, একটা স্বাভাবিক কম্পিউটারের জন্য বলতেছি, সেটা 2^256 এতগুলো, মানে কয়েক ট্রিলিয়ন অ্যাড্রেসেস আছে, বা কয়েক বিলিয়ন অ্যাড্রেসেস আছে সেখানে। ওকে, কয়েক ট্রিলিয়ন বা কয়েক বিলিয়ন অ্যাড্রেস বা কয়েক বিলিয়ন মেমোরি লোকেশন সেখানে এক্সিস্ট করে। তো তুমি একটা দুইটা মেমোরি লোকেশন হয়তো মুখস্থ করলেও 1 বিলিয়ন মেমোরি লোকেশনের অ্যাড্রেস তুমি মুখস্থ রাখতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা ভ্যারিয়েবল নামে একটা জিনিস ব্যবহার করি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে আমরা ওই মেমোরি লোকেশনে 5 নামক একটা ভ্যালু সেভ করতেছি, একটা ভ্যালু সেভ করতেছি। তো এই লাইনটা লেখার অর্থ হলো, আমার একটা মেমোরি লোকেশন আছে যার অ্যাড্রেস হচ্ছে 5x, যার অ্যাড্রেস হচ্ছে x, এবং সেই অ্যাড্রেসে আমরা যে ভ্যালুটা সেভ রাখতেছি সেটা হচ্ছে 5। ঠিক আছে?
এটা হচ্ছে 5। তো দ্যাটস ইট। এখন প্রশ্ন আসে এই প্রথমটা জায়গায়, আমরা গতদিনও এই ইন্টিজার টিন্টিজার এটা কি জানি কথা লিখছিলাম, এটা কি জানি কথা লিখছিলাম, হ্যাঁ? তো এই কথাটা অ্যাকচুয়ালি কি বোঝায়, হোয়াট ডাজ ইন্টিজার মিন, ঠিক আছে? ইন্ট কি বোঝায়, তো সেই ইন্ট নিয়ে আজকে আমাদের আসবে। তো এই ইন্ট যেটা তোমরা দেখতেছো, এই যে ইন্ট লিখছি, এগুলোকে বলে ডেটা টাইপ। ইন্টকে কি বলা হয়? ডেটা টাইপ। মানে এই পাশে তুমি যেই 5টা লিখছো বা টেক্সট নামক একটা ভ্যারিয়েবল নিছো, এটা কি টাইপের ডেটা? হ্যাঁ, এটা কি সংখ্যাগত নাকি অক্ষরগত, নাকি এটা সংখ্যার মধ্যেও কিরকম? সংখ্যার মধ্যে এটা কি পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা নাকি এরকম? সেই জিনিসটাই হচ্ছে আমাদের ডেটা টাইপ বোঝা, ঠিক আছে? তাই হচ্ছে আমাদের ডেটা টাইপ বোঝা। এখন এইবার ডেটা টাইপ কি? এখানে ডেটা টাইপ দেখো 4 রকমের দেওয়া আছে। ডেটা টাইপকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো সেই ডেটা টাইপের 4 রকমের মধ্যে কি কি আছে? ফার্স্ট ইন্টিজার, দেন ফ্লোটিং পয়েন্ট, দেন ডাবল প্রিসিশন, তারপরে আছে ক্যারেক্টার। এই 4 রকম ডেটা টাইপ আমরা শিখব আমাদের সিলেবাসে। মোটামুটি শুধু সিলেবাস না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি 4 রকমের ডেটা টাইপ মোটামুটি আছে। তো প্রথমটা হচ্ছে ইন্টিজার, যার জন্য আমরা সংক্ষেপে লিখতাম ইন্ট। তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যাকে সংক্ষেপে আমরা লিখবো ফ্লোট। তারপর হচ্ছে ডাবল প্রিসিশন, যাকে সংক্ষেপে আমরা লিখবো ডাবল। এরপর হচ্ছে ক্যারেক্টার, যাকে সংক্ষেপে আমরা লিখবো 4, CHAR। ওকে, এটা CHAR 4। তাহলে এই যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই 4 রকমের ডেটা টাইপ আমাদের আসবে। 4 রকমের ডেটা টাইপ আমরা এখন মুখস্থ করি। ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই 4 রকমের ডেটা টাইপ আমরা অবশ্যই মুখস্থ করে নিব। ওকে, আচ্ছা। এখন এখানে একটু ক্লিয়ার করি, ইন্টিজার কি জিনিস। ইন্টিজার তোমরা ম্যাথসেও শিখছো, হয়তো নাম জানতে না অনেকে ইংলিশে। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কিরকম? তোমরা পারো, পূর্ণ সংখ্যা তোমরা পারো, এতটাও হাদা না আমরা যে পূর্ণ সংখ্যা পাই না। ধরো 0, 100, -20, ওকে, এরকম এগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা, তাই না? তারপরে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট কিরকম? ফ্লোটিং পয়েন্ট হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, যে কোনো দশমিক টাইপের সংখ্যাতে আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করি। ওকে, যে কোনো দশমিক সংখ্যাতে আমরা ফ্লোটিং পয়েন্ট ব্যবহার করি। তো এটা কিরকম দেখতে হয়? ধরো বললাম 21.5, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। বললাম -2.333, এরকম। এগুলো সবই হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ওকে, আচ্ছা। জিজ্ঞাসা করতে স্যার আজকের লেসনটার নাম কি? নুরুল আফসার স্যার, আজকের লেসনটার নাম প্রোগ্রামিং অধ্যায় লেকচার নাম্বার 2। স্যার কাস্টম ডাটা টাইপ কি বানানো যায়? হ্যাঁ, কাস্টম ডাটা টাইপ বানানো যায়, ওটা কাস্টমাইজ ডেটা টাইপ। হ্যাঁ, ইন্ট লেখার সময় আইকে ক্যাপিটাল লেখা হয় না কেন? কারণ সি প্রোগ্রামিং একটা টেক্সট সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, দ্যাটস আমরা আইকে বড় হাতে লিখতে পারবো না, আইকে ছোট হাতে লিখতে হবে ইন্টিজারের ইন্ট লেখার সময়। ওকে, এরপর আসো ডাবল প্রিসিশন কি বলছে। ডাবল প্রিসিশনও দশমিক সংখ্যা। ডাবল প্রিসিশনও দশমিক সংখ্যা। তাহলে পার্থক্য কি ফ্লোটের সাথে? ফ্লোটের সাথে পার্থক্য হচ্ছে এটা একটু সাইজে বড়, এটা একটু সাইজে বড় হয়। অর্থাৎ আমার ফ্লোটে একটা নির্দিষ্ট ঘরের উপরে দশমিক আর যায় না, কিন্তু ডাবলে যায়। ধরো ডাবলে 2.6666666 এরকম অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ফ্লোটে বেশি দূর পর্যন্ত যাওয়া যায় না। আচ্ছা, ডাটা টাইপ ফ্লোট ডিক্লিয়ার করে পূর্ণ সংখ্যা দিলে কি হবে? হবে। ডাটা টাইপ ফ্লোট ডিক্লিয়ার করেও পূর্ণ সংখ্যা দেওয়া যায়। যেমন তুমি এখানে এটাও লিখতে পারো 11.00000000। তো এটা মানেও আমার ফ্লোটও বোঝাচ্ছে, ডাবলও বোঝাচ্ছে, আবার ইন্টিজারও বলা যায়। এটাই। আচ্ছা, তারপরে ফ্লোটিং পয়েন্টে দশমিক আকারে, ফ্লোটিং পয়েন্টে দশমিক আকারে হলো নাকি? প্রশ্নই হয়নি, প্রশ্নটা একটু সঠিকভাবে লেখার চেষ্টা করি। আচ্ছা, এরপর আসো ক্যারেক্টার। ক্যারেক্টার কি জিনিস? ক্যারেক্টার মানে হচ্ছে আমাদের বর্ণ। দেখো তোমার বইতে লেখা আছে অক্ষর, তোমার বইতে এই কথাটা অক্ষর আকারেও লেখা আছে। সো আমি অক্ষর লিখে দিচ্ছি আইসিটির হিসাবে, কিন্তু জেনে রাখবা বাংলাতে অক্ষর আর বর্ণ আলাদা জিনিস। বাংলাতে অক্ষর আর বর্ণ আলাদা জিনিস। অক্ষর হইতেছে যেটা এক আয়াসে উচ্চারণ করা যায়, সেটা হচ্ছে অক্ষর। আর বর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ এগুলো। আচ্ছা, ফ্র্যাকশন দেওয়া যাবে? হ্যাঁ, ফ্র্যাকশনও দেওয়া যায়। ডাবলের জন্য বেশি মেমোরি অ্যালোকেটেড থাকে। হ্যাঁ, ডাবলের জন্য বেশি মেমোরি অ্যালোকেটেড থাকে। আচ্ছা, ডাবল প্রিসিশনে পায়ের মান সবটুকু বসানো যাবে কিনা? পায়ের মান সবটুকু বসানো যাবে না। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের ডিফারেন্ট সিস্টেম আছে, সেটা বসানো হয়। আচ্ছা, তো আসো বর্ণ আর অক্ষরের পার্থক্য বললাম। যেমন ধরো এ, এটা একটা ক্যারেক্টার। আমি বললাম সি, এটা একটা ক্যারেক্টার। আমি বললাম আই, এটা একটা ক্যারেক্টার। এই সবগুলো হচ্ছে একটা ক্যারেক্টার। ঠিক আছে, সবগুলো হচ্ছে একটা ক্যারেক্টার। আমি এসিআই লিখে ফেলছি। আচ্ছা, এসি ডবল আইও লিখে দেয়। আচ্ছা, কি হয়ে গেল? না, একই হয়ে গেল, সরি। এই দ্যাটস ইট। এই 4 রকম ডেটা টাইপ আমরা মনে রাখবো, যে ইন্টিজার দিয়ে পূর্ণ সংখ্যা বোঝায়, ফ্লোটিং পয়েন্ট দিয়ে দশমিক সংখ্যা বোঝায়, ডাবল দিয়ে দশমিক সংখ্যা বোঝায়, তবে বড় দশমিক সংখ্যা, আর ক্যারেক্টার দিয়ে বোঝায় অক্ষর বা বর্ণ। ঠিক আছে, ক্যারেক্টার দিয়ে বোঝায় অক্ষর বা বর্ণ। ঠিক আছে। আচ্ছা স্যার, এগুলো কি খাতায় তুলতে হবে? আচ্ছা দেখো, আমরা ইন্টারমিডিয়েটে এসেও একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে অ্যান্ড সে স্যারের কাছে বলতেছে বা জিজ্ঞাসা করতেছে, এটা কি খাতায় তুলবো? এটা কি খাতায় তুলবো? তো এটা হচ্ছে তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। তুমি চাইলে তুলতেও পারো, নাও তুলতে পারো, তোমার বইতেও এই জিনিসগুলো আছে। অ্যান্ড আমি যখন শেষ করবো ক্লাস, এটার পিডিএফও তোমাদের কাছে চলে যাবে। কেমন? তো তুমি চাইলে খাতায় তুলতে পারো, চাইলে নাও তুলতে পারো, এটা তোমার ইচ্ছা সম্পূর্ণ। এখন খেয়াল করো, ইন্টিজারের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইন্টিজার আমাদের ওই যে মেমোরি দেখালাম না, এই যে মেমোরি, তো এই মেমোরি লোকেশনের 2 বাইট জায়গা দখল করে। তোমরা জানো 2 বাইট কি? ঠিক আছে, এই যে আমি উপরে লিখে দিচ্ছি 8 বিট, এটা সমান সমান হচ্ছে 1 বাইট। ওকে, হয়তো অনেকে এখনো তৃতীয় অধ্যায় পড়োনি, তো আমাদের যেহেতু আগের কোয়ার্টারে তৃতীয় অধ্যায় আমরা পড়াই ফেলছি, তো জাস্ট এই জন্য আমি এখানে এটা লিখে দিলাম। তো ইন্টিজার দখল করে 2 বাইট জায়গা, ঠিক আছে। ফ্লোট দখল করে 4 বাইট জায়গা, ডাবল দখল করে 8 বাইট জায়গা, ক্যারেক্টার দখল করে 1 বাইট জায়গা। ক্যারেক্টার দখল করে 1 বাইট জায়গা। এই জিনিসটা বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড, আমরা ধরে নিই, মানে ধরে নিই বলতে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি, কনভেনশন। কিন্তু সত্যি কথা হলো ইন্টিজারের মধ্যে আবার অনেক প্রকারভেদ আছে।
সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, তারপর হচ্ছে তোমার লং ইন্টিজার, শর্ট ইন্টিজার, সেইগুলোর অনুযায়ী এই 2 বাইট চেঞ্জ হয়ে 4 বাইট হতে পারে, 8 বাইট হতে পারে, 1 বাইট হতে পারে, এরকম নির্দিষ্টতা নেই। কিন্তু ওভারঅল আমরা এইখানে যত প্রোগ্রাম লিখবো বা আমরা যত প্রোগ্রাম রান করে দেখাবো সবগুলোর ইন্টিজার 2 বাইট করে জায়গা নেবে। এই ফ্লোটের এরকম আছে, ডাবলেরও আছে, ডাবলের আছে লং ডাবল, শর্ট ডাবল, সাইন ডাবল, আনসাইন ডাবল, ওইগুলোর আবার এরকম 8 বাইট চেঞ্জ হয়। তোমার মধ্যে সবগুলো দেওয়া আছে দেখি, কিন্তু আমরা মুখস্থ রাখবো এটা, কিন্তু আমরা মুখস্থ রাখবো এখানে আমি যে ইনফরমেশনটা লিখলাম এটা আমরা মুখস্থ রাখবো, পরীক্ষা আসলে অনুযায়ী রাখবো। এখানে যে ইনফরমেশনটা লিখলাম আমরা সেটা মুখস্থ রাখবো, পরীক্ষা আসলে অনুযায়ী আমরা অ্যান্সার করবো। এটা হচ্ছে আমরা একটু মনে রাখি। সো দ্যাটস ইট। ডেটা টাইপ নিয়ে মোটামুটি কিছু কথা বলে ফেললাম, ঠিক আছে? এখানে ডেটা টাইপ নিয়ে মোটামুটি কিছু কথা বলে ফেললাম। ফ্লোটিং পয়েন্ট 4 বাইট, প্রেমা আমি এখানে ফ্লোটিং পয়েন্ট 4 বাইটে লিখছি বাবা, তাই না? এই যে 4 বাইট লিখছি। সাইন্ড আনসাইন্ড মানে কি? আচ্ছা, সাইন্ড মানে আনসাইন্ড মানে হলো সাইন্ড সংখ্যা সেগুলা যাদের প্লাস কি মাইনাস কোন টাইপের সংখ্যাটা বলে দেওয়া হয়, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা, সেটা সাইন্ড সংখ্যা। আর যেটাতে আনসাইন্ড নাম্বার সেখানে বলা থাকে না এটা ধনাত্মক না ঋণাত্মক। ভাই এই কোডগুলো কোথায় লিখলে অ্যাপ তৈরি হবে? আচ্ছা আমরা আগে কোড লেখা শিখি, তারপরে আমরা দেখবো অ্যাপ কোথায় তৈরি হয়। ওকে, শিয়াম জিজ্ঞাসা করছো বিটকে, শিয়াম একটু তৃতীয় অধ্যায়ে পড়তে হবে তাই। ওকে আচ্ছা, এরপরে আসো ডেটা টাইপ। ডেটা টাইপের অঙ্কগুলো আমরা করলাম, এখন আসো ধ্রুবক। হোয়াট ইজ ধ্রুবক? আচ্ছা আমরা জানি যে যেই সংখ্যাটা মোটামুটি আমরা চেঞ্জ করি না সেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে? যে সংখ্যা আমরা চেঞ্জ করি না সেটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা স্যার বর্ণ আর অক্ষর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, এটা প্লিজ একটা বাংলা টিচারকে জিজ্ঞাসা করবো, এটা আইসিটি টিচারের কাজ না। যেটা আমি অলরেডি বলছি, বর্ণ আর অক্ষরের মধ্যে যতটুকু পার্থক্য আইসিটি ক্লাসে বলা লাগে তোমরা বলছি, এটা বাংলা ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো ধ্রুবক কি জিনিস? ধ্রুবক হচ্ছে যেটার মান পরিবর্তিত হয় না, মোটামুটি মান পরিবর্তন হয় না। এখন এই ধ্রুবককে কয়েকটা ওয়েতে আমাদের সি প্রোগ্রামে লেখা হয়, আমরা দুইটা ওয়ে শিখি। ধ্রুবকে সি প্রোগ্রামে লেখা দুইটা ওয়ে শিখবো, ঠিক আছে? আসো তো আমরা দুইটা সিস্টেম শিখি। কি কি? প্রথম এইভাবে লেখা হয় CONST, কনস্ট। কেন কনস্ট লিখি? কারণ ধ্রুবকের ইংরেজি হইতেছে কনস্ট্যান্ট, ধ্রুবকের ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য আমরা এখানে লিখি কনস্ট। কনস্ট লেখার পরে ধ্রুবকের ডেটা টাইপ লিখবা। ধরে বললাম ফ্লোট, এটা হচ্ছে ধ্রুবকের ডেটা টাইপ, তাহলে এখানে অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যার আমি ধ্রুবক লিখবো, দশমিক সংখ্যা ধ্রুবক লিখবো ফ্লোট। এরপর আমি লিখবো পাই ইকুয়ালস টু 3.1416 লিখে সেমিকোলন। এইটা হচ্ছে ধ্রুবক লেখার একটা সিস্টেম, ঠিক আছে? এটা হচ্ছে ধ্রুবক লেখার একটা সিস্টেম। তাহলে শুরুতে হচ্ছে আমার কনস্ট্যান্ট লিখতে হবে CONST, তারপরে ডেটা টাইপ লিখতে হবে, তারপরে হচ্ছে ভ্যারিয়েবলের নাম, দেন হচ্ছে ভ্যালু। ওকে, তাহলে আমরা এখানে কি লিখলাম? প্রথমে হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, দেন হচ্ছে আমাদের ডেটা টাইপ, দেন হচ্ছে ডেটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল নাম, আমি var নেম লিখে রাখলাম ভেরিয়েবল নাম, তারপর হচ্ছে ভ্যালু। ওকে, এখন এখানে তোমার নাম মাথায় আসতে পারে যে স্যার বলতেছেন কনস্ট্যান্ট আবার বলতেছেন ভ্যারিয়েবল, কেমনি কি? ঠিক আছে, কেমনি কি? তার অ্যান্সার হচ্ছে এই যে দেখো বলছে ধ্রুবকের নাম যুক্ত বলা হয় যদি কোনো নাম দেওয়া হয়। তা আমরা এই যে পাই, এটা অ্যাকচুয়ালি ধ্রুবকের নাম দিচ্ছি, এই ধ্রুবকের নাম হচ্ছে পাই। জিজ্ঞাসা করছো পাই কি? ওকে, ওয়েলকাম টু এইচএসসি। ওকে, এখন যদি জিজ্ঞাসা করো পাই কি, তাহলে ওয়েলকাম টু এইচএসসি, নো প্রবলেম। আমাদেরকে জাস্ট জানিয়ে রাখি পাই সমান 3.1416। ওকে, আচ্ছা স্যার এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলো কোথায় দেখবো? অ্যাপে দেখবো, শিখো অ্যাপে দেখবো। তো এটা হচ্ছে আমাদের ধ্রুবক বের করার একটা অ্যানালজি দেখালাম, অ্যানালজি বলো ভুল, একটা সিস্টেম দেখালাম। আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা কি? এইভাবে আমরা লিখি হ্যাশ ডিফাইন, হ্যাশ দিয়ে ডিফাইন সংজ্ঞায়িত করো পাই 3.1416। এখানে মাঝখানে কোনো সমান চিহ্ন নেই, ঠিক আছে? এখানে মাঝখানে কোনো সমান চিহ্ন নেই, ওকে? আচ্ছা, সো হ্যাশ ডিফাইন পাই 3.1416, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট লেখার আরেকটা ওয়ে আছে। অবশ্য এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্ট লিখি মোটামুটি সচরাচর, আমাদের শুধুই এটা লিখি তা না, আমরা এখানে এইভাবে লিখতে পারি CONST ডিফাইন কনস্ট্যান্ট পাই 3.1416। এটা হচ্ছে আরেকটা ওয়ে যে কীভাবে আমরা কনস্ট্যান্টকে ডিফাইন করি, কীভাবে কোনটা লিখলে সুবিধা হবে? এনি যে কোনটা, স্পেস আছে, হ্যাঁ স্পেস আছে, সমান চিহ্ন নেই। গ্লোবাল ভ্যারিয়েবল কি? আসছে গ্লোবাল ভ্যারিয়েবল, স্যার বুঝলাম না ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট জিনিসটা, রিক্যাপ প্লিজ। আমরা এখন ভ্যারিয়েবল কনস্ট্যান্ট বুঝি না। আচ্ছা, ভ্যারিয়েবল হচ্ছে যেটা চেঞ্জ হয় না, যেটার মান বারবার পরিবর্তন হয় সেটা ভ্যারিয়েবল, আর কনস্ট্যান্ট হচ্ছে যেটার মান ফিক্স, যেটার মান ফিক্স। অর্থাৎ এভাবে ভাবতে পারো, তোমরা বিভিন্ন কাপড়ের দোকানে যাও, তো সেই জায়গায় গিয়ে তুমি দামাদামি করতে পারো, তো এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর যেই সব দোকানে লেখা থাকে, এই সব দোকানে লেখা থাকে যে এক দর বা এক দাম, এখানে আমরা দামাদামি করতে পারি, এটা আমরা দামাদামি করতে পারি না, ঠিক আছে? তো ওইটা হচ্ছে ফিক্স বা কনস্ট্যান্ট। আচ্ছা, তো গেল, এইটা হচ্ছে আমাদের ধ্রুবক লেখার স্টাইল। তো আমরা এই দুরকম জিনিস জানলাম। এরপরে আসো চলো বা ভ্যারিয়েবল সম্পর্কে অলরেডি একটু জানছি। এখানে হচ্ছে যে একটু আগে জিজ্ঞাসা করছিলাম গ্লোবাল ভ্যারিয়েবল, এই যেটা লোকাল গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা খেয়াল করো, তো ভ্যারিয়েবল সম্পর্কে তো আমরা একটু আগেই জানলাম যে ভ্যারিয়েবল হচ্ছে আমরা যেভাবে লিখি কোনো একটা মেমোরি লোকেশনের পরিবর্তন এই নামটা লিখি, অ্যান্ড ওই নামের ভ্যালু যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে, ওই নামের ভ্যালুটা যে কোনো টাইমে চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন এখানে একটু বলে রাখি যে আমাদের নর্মালি ভ্যারিয়েবলস আর 3 টাইপস। ভ্যারিয়েবল হচ্ছে 3 প্রকার। ওকে, তো কিরকম? 1 নাম্বার ইন্টিজার ভ্যারিয়েবল, পূর্ণ সংখ্যার ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নাম্বার ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, 3 নাম্বার হচ্ছে ডাবল টাইপের ভ্যারিয়েবল, ঠিক আছে? এই ভ্যারিয়েবল সবগুলোর পাশে ভ্যারিয়েবল লিখুন, তোমরা আবার ডেটা টাইপের সাথে মিলাই ফেলতে পারো, ঠিক আছে? তো তিনটা হচ্ছে 3 রকম ভ্যারিয়েবল। তোমরা কি কেউ বলতে পারো কেন ক্যারেক্টার ভ্যারিয়েবল হতে পারে না? স্যার 3.1416 কি পাই বাদে অন্য কিছু বললে কি একই কাজ হয়? একই কাজই হোক, সমস্যা নেই। আচ্ছা, সামিউল ইসলাম লিখেছে ভাইয়া ওরা মনে হয় ক্লাসে ঢোকার আগে ব্রেনটা টেবিলে নামিয়ে রাখে। ওকে, মেনে নিলাম। পায়ের মান তো ফিক্স, তাহলে সেটা ভ্যারিয়েবল কেন? আচ্ছা, এটা কম্পিউটারকে তুমি ধরো বুঝো, আর আমি যে লিখছো যে পায়ের মান তো ফিক্স,
তো এটা ভ্যারিয়েবল কেন? এটা ভ্যারিয়েবল না, ফিক্সই আসলে। তোমার ব্রেনে ফিক্স, কিন্তু কম্পিউটারকে বুঝাইতে হয় যেটা ফিক্স। ওকে? আচ্ছা, ক্যারেক্টার ফিক্স, তার উপর ডিপেন্ডেন্ট না। সুমাইয়া আক্তার এই কোশ্চেন দিয়ে অ্যান্সার দিয়েছে। তারপর আমি দেখছি সোহাগ বলছে, মুহিব বলছে, আরো অনেকেই বলছে। গুড। যে অক্ষর কখনো পরিবর্তন হয় না। প্রেমা প্লিজ আমার একবার একটা মেসেজ দিবা। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট। ধরো তোমরা তো এখানে ঢালাই ক্লাস নিচ্ছ না, তোমরা এখান থেকে তো ফিল করতে পারো না যে আমি এখানে কি দেখতে পাই। তোমরা শুধু তোমাদের নিজেদের মেসেজটা দেখতে পাও। তো অ্যাকচুয়ালি এত বেশি এখানে মেসেজ চলে আসে। ধরো আমি যে প্রেমার নামটা অনেকবার দেখতেছি, একই কোশ্চেন 100 বার করে ফেলে। তুমি বাংলাদেশের দুর্নীতির এটার মধ্যে তাই আমরা ধারণা করছি যে ভ্যারিয়েবলের মানটা আমরা কোনো টাইপের ফরম্যাটে স্পেসিফাই চেঞ্জ হতে পারে। সেই চেঞ্জটা আমরা একটু f2 ফাংশনের মধ্যে আমি বললাম m নামক ভ্যারিয়েবল আছে। ঠিক আছে, m নামক ভ্যারিয়েবল আছে। f1 f2 ফাংশনের বাইরে বাইরে একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে c নামক ভ্যারিয়েবল। c নামক ভ্যারিয়েবল। তাইলে তোমাদের এখান থেকে যেটা মনে রাখতে হবে, এই যে c যেটা, c হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। তারপরে যে এ যেটা এম যেটা, এই এ আর এম হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশনের অধীন, সেটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। আর যেটা নির্দিষ্ট ফাংশনের বাইরে সব ফাংশনের জন্য সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই জিনিসটা সত্যি বলতে তোমার এই মুহূর্তে একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়ার ব্যাপারটা এরকম না। কারণ তুমি এখনো দেখোনি লোকাল একটা ফাংশন কেন তৈরি করো, তুমি এটা এখনো দেখো। তোমার কাছে এই জন্য জিনিসটা একটু টাফ লাগতে পারে যে তাহলে কি হলো, আমি তাহলে কিভাবে বুঝবো কোনটা লোকাল কোনটা গ্লোবাল। তো তুমি জাস্ট অন্তত এটুকু জানো, ফাংশনের ভেতরে যে ভ্যারিয়েবলটা থাকবে ওটা লোকাল ভ্যারিয়েবল, আর ফাংশনের বাইরে যে ভ্যারিয়েবলটা আমরা লিখবো যেটা সকল ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য, সেটাকে আমরা বলি গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে? আচ্ছা, এখন আসো, এবার আমরা নেক্সট পোর্শনে যাই। আমাদের চলকের নামের বা চলকের নাম দেওয়ার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে। আমরা চাইলেই যে কোনো নামের চলক বা ভ্যারিয়েবল ইউজ করতে পারবো না। ঠিক আছে? এখানে আমাদের কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। এটা হচ্ছে সি প্রোগ্রামের নিয়ম। কি কি নিয়ম? ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটি অবশ্যই এই ছোট হাতের এ থেকে জেড বা বড় হাতের এ থেকে জেড এইগুলোর মধ্যে যেকোনো একটা হতে হবে। কোনোভাবেই নাম্বার হতে পারবে না। তাহলে কোনো ভ্যারিয়েবলের নাম নাম্বার দিয়ে, যোগ চিহ্ন দিয়ে, হ্যাশ চিহ্ন দিয়ে, ডলার চিহ্ন দিয়ে সব দিয়ে শুরু হতে পারবে না কোনো ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নামটি অবশ্যই এই এ থেকে জেড ছোট হাতের লেটার বা ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা মাস্ট। এরপরে ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটির পরে ভ্যারিয়েবলের নামকরণে কেবল আলফাবেটিক ক্যারেক্টার, ডিজিট এবং আন্ডারস্কোর ডলার সিম্বল ব্যতীত অন্য কিছু ব্যবহার করা যাবে না। তাহলে তুমি একটা ভ্যারিয়েবল লিখলে A2, এটা একটা ভ্যারিয়েবলের নাম হতে পারে। তুমি লিখলে এ ডলার, এটা একটা ভ্যারিয়েবলের নাম হতে পারে, কারণ কি যে ডলার চিহ্ন, এই যে আন্ডারস্কোর, এটা দেওয়া যেতে পারে। ধরো তুমি এইভাবে লিখলে এ আন্ডারস্কোর বি, এটা একটা ভ্যারিয়েবলের নাম হতে পারে। কিন্তু কিন্তু ঝামেলা কোথায়? তুমি লিখলে এরকম এ হ্যাশ, এইটা ভ্যারিয়েবলের নাম হতে পারবে না। এ হ্যাশ এটা কখনোই ভ্যারিয়েবলের নাম হতে পারবে না। কেন? কারণ ভ্যারিয়েবলের নামে কেবল দুইটাই স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যায়, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে ডলার সিম্বল। তাও প্রথমে না, মাঝে ব্যবহার করা যেতে পারে, প্রথমেই ব্যবহার করা যাবে না। তারপরে একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক ভ্যারিয়েবল ঘোষণা করা যাবে না। অর্থাৎ ধরো তুমি যে ইন্টিজার মেইন লেখো, এটাও তো একটা মেইন ফাংশন। তো এর ভেতরে তুমি লিখলে কি ইন্টিজার a ইকুয়ালস টু 2, আবার লিখলে ধরো আমি চেঞ্জ করে দিই, এটা চেঞ্জ করে দিই, ফ্লোর a ইকুয়ালস টু 2, এরকম হবে না। ঠিক আছে? এরকম করা যাবে না, আমরা এরকম করতে পারবো না। এরকম করলেই ও বলবে যে না হইল। কোথায় ভুল? তুমি একই নামে দুইটা ভ্যারিয়েবল ইউজ করছো, এটা না যায়, করা যাবে না এটা। তারপরে বলেছে ভ্যারিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। অর্থাৎ ধরো তোমার নাম আবুল মনসুর, তুমি এই নামে একটা ভ্যারিয়েবল লিখলে, কিন্তু এই যে মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে দিলে না, এই ফাঁকা জায়গা দেওয়ার জন্যই ও বলবে এরকম নামের কোনো ভ্যারিয়েবল অ্যাকসেপ্টেবল না। কিন্তু তুমি যদি এইভাবে লিখতে আবুল মনসুর, সে বলতো যে হ্যাঁ এটা কারেক্ট, উই অ্যাকসেপ্ট, এটা কারেক্ট ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের নাম সম্ভব। বলেছে ভ্যারিয়েবলের নাম ডিজিট বন্ধ দিয়ে শুরু হতে পারে না, যেটা আগেই বললাম। এখানে ভ্যারিয়েবলের নাম কখনোই হবে না যে 1a, এইটা কখনোই ভ্যারিয়েবলের নাম হবে না। ধরো তুমি বললে -3a, এরকম নামের কোনো ভ্যারিয়েবল লেখা যাবে না সি প্রোগ্রামে। বলছে ভ্যারিয়েবলের নামকরণ ইংরেজি ছোট বড় হাতের অক্ষরগুলো আলাদা আলাদা অর্থ ব্যবহার করে। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি এরকম লেখো a ইকুয়ালস টু 5 আর লেখো a ইকুয়ালস টু 6, এই দুইটা আলাদা ভ্যারিয়েবল। ওকে? যদিও দুইটার মান একই, কিন্তু দুইটা আলাদা ভ্যারিয়েবল। কারণ কি? একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর। ঠিক আছে? আমাদের কোনোভাবেই a ইকুয়ালস টু 5 আর a ইকুয়ালস টু 5 এই দুইটা একে একসাথে মিলানো যাবে না। তাদের মান হয়তো সেম, কিন্তু দুইটা ভিন্ন ভ্যারিয়েবল, দুইটা কখনো একই ভ্যারিয়েবল না। আচ্ছা, এরপরে কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভড ওয়ার্ড ইত্যাদির নাম ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, কিওয়ার্ড একটু পরে আমরা জানবো। ফাংশনের নাম যেমন প্রিন্টের, স্ক্যানের, সেইগুলোকে আমরা কখনোই ভ্যারিয়েবল নাম হিসেবে ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে স্টেটমেন্টকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ব্যবহার করতে পারবো না। রিজার্ভড ওয়ার্ড বা কিওয়ার্ড, এটাও এখন কিওয়ার্ড। ঠিক আছে? এগুলো কোনোটাই আমাদের ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। আস্তে আস্তে সব জিনিসের সাথে তুমি পরিচিত হবে। আর ভ্যারিয়েবলের নামকরণে সর্বাধিক 31টা ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো। সর্বাধিক 31 ক্যারেক্টারের বেশি ভ্যারিয়েবলের নামে দেওয়া যাবে না। ওকে? ভাই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে আসে? মাত্র তো দ্বিতীয় ক্লাসে কিভাবে দেখাই দিয়েছে কোশ্চেন কিভাবে আসে। আচ্ছা, তারপরে মাইরোল বুঝলাম না। আচ্ছা, মাইরোলটা আবার বলি। দেখো এই যে মাইরোল না, এম বড় হাতের আর বড় হাতের, খেয়াল করো। আর এইখানে দেখো মাইরোল শুধুমাত্র এম বড় হাতের, এই দুইটা ভিন্ন ভ্যারিয়েবলের নাম, একই ভ্যারিয়েবল হবে না। কারণ কি? ওই যে ছোট হাতের বড় হাতের ব্যাপার আছে। কেস সেন্সিটিভ মানে কি? বলতেছি বারবার যে সি প্রোগ্রামে কেস সেন্সিটিভ মানে হলো এখানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর আলাদা মিনিং ক্যারি করে। স্যার 2 3 4 5 একটু বুঝিয়ে দেন। 2 3 4 5। আচ্ছা আসো, ভ্যারিয়েবলের নামকরণে এই যে ডলার চিহ্ন, আন্ডারস্কোর, এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু সেটা মাঝে প্রথম অক্ষর হিসেবে ব্যবহার করা যাবে না। তারপরে একই ফাংশনে একই নামে দুই বা ততোধিক ভ্যারিয়েবল থাকবে না। ওই যে একই ফাংশনে এ নামক একটা ইন্টিজার আবার ফ্লোটের আর একটা ভ্যারিয়েবল এ, দুইটা এ থাকবে না। তারপরে 4 নম্বরে ভ্যারিয়েবলে ফাঁকা স্থান থাকতে পারে না। বলো
এখানে তো বোঝালাম, এটা না বোঝার কি আছে? একটু নিজের কাছে প্রশ্ন করি, নিজের কাছে একটু প্রশ্ন করি। আবুল মনসুর মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখিনি, আর এখানে আবুল মনসুর লিখেছেন মাঝখানে ফাঁকা জায়গা রাখছি না। এটাও কি বুঝতে অসুবিধা হয়? বলো, এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? 9টা ক্লাস হবে চ্যাপ্টারে। আচ্ছা স্যার, বইয়ে ডলার চিহ্ন ইউজ করতে মানা করছে, সেটা ভ্যারিয়েবলের নামের শুরুতে করা যাবে না, মাঝে করা যাবে। স্যার কোনো ভ্যারিয়েবল এবি দিয়ে লেখা যাবে? অবশ্যই লেখা যাবে। স্যার ডিবাগিং কি? ডিবাগিং পরে আসবে, আজকে না। ফরম্যাট স্পেসিফায়ারটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে, সামনে আবার আসবে ফরম্যাট স্পেসিফায়ার, নো প্রবলেম। আচ্ছা এটা গেল, ভ্যারিয়েবলের নামে কোনো ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। আচ্ছা এটা মানে কি বলো? ভ্যারিয়েবলের নামের শুরুতে এই যে কোনো ডিজিট বা অঙ্ক, কোনো সংখ্যা, এটা হইতে পারবে না, যে 1 2 3 4 5 এইগুলো হতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে 5 নাম্বার। 7 নাম্বার বুঝিনি, কিওয়ার্ড, ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভ ওয়ার্ড, এগুলোর নাম আস্তে আস্তে তোমরা সামনে গিয়ে পাচ্ছ। তোমরা এখনো তো কিওয়ার্ড, তারপর হচ্ছে ফাংশন, স্টেটমেন্ট, রিজার্ভ ওয়ার্ড, এগুলো এখন সব দেখো না। আস্তে আস্তে সামনের দিকে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে সামনের দিকে আসবে। যেমন দেখো কিওয়ার্ড দেখাই এবার, এই যে এখানে কিওয়ার্ড আছে, বলো এখন এই কিওয়ার্ডগুলা সব নাম আমি কি ওখানে লিখতে পারতাম? না, এটা আলাদা, সামনে আস্তে আস্তে সবগুলো আসবে। এই জন্য ধৈর্য ধরতে হয়। বাবারে আমাদের ধৈর্য অনেক কম, আমরা কেউ ধৈর্য ধরতে চাই না। ঠিক আছে, আমরা কেউ ধৈর্য ধরতে চাই না। এই যে আফরিনা আহমেদ বলতেছে, ভাই আমি পুরাতন স্টুডেন্ট বলে আমার মেসেজ দেখেন না। হ্যাঁ দেখেন, তো আমরা কেউই ধৈর্য ধরতে চাই না। একটু ধৈর্য ধরতে হয়, নতুন জিনিস শিখতেছো, আর নতুন জিনিস শিখতে গেলে কখনোই অতি কি বলা যায়, বলে না যে অল্প জ্ঞান হচ্ছে কি জানি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। তো কখনো অল্প জ্ঞান নিয়ে অধিক ইয়ে করতে না, কথা বলতে না। নতুন যেটা শিখতেছো সেটা সবসময় শেখা উচিত একদম ঠান্ডা মাথায়। ঠিক আছে, উইথাউট ডুইং এনি কোয়েশ্চেন্স। তোমাদের কাছে এই জিনিসটা একটু ডিফারেন্ট লাগতে পারে, যে ভাই শেখি, সব স্যারও তো উল্টা বলে যে বেশি বেশি কোশ্চেন করে শেখো। না, শুরুতে যে জিনিস শিখতেছো সেটা নিয়ে শুরুতেই কখনো প্রশ্নটা করতে হয় কখন জানো? ধরো যখন তুমি কিছুটা শিখে ফেলছো, কিছুটা শিখে ফেলছো, দেন এবার তুমি প্রশ্ন করো। এটা আমার কথা না, এটা আমার খুব পছন্দের একজন প্রফেসরের কথা, তার নাম হচ্ছে ওয়াল্টার লিউইন। উনি হচ্ছেন এমআইটিতে ফিজিক্স পড়াতেন, এখন অবসরপ্রাপ্ত। আমি নিজেও ওনার লেকচার দেখি। ঠিক আছে, তো উনি এই কথাটা বারবার বলতেন স্টুডেন্টদেরকে, যে কখনোই শুরুতে প্রশ্ন করতে হয় না। প্রশ্ন করতে হয় যখন তুমি জিনিসটা একটু জেনে গেছো, এইবার তুমি প্রশ্ন করো, তাহলে প্রশ্নটা খুবই অর্থবোধক হয়। কিন্তু তুমি যখন কোনো কিছুই না বুঝে প্রশ্ন করো খালি, তাহলে এইটা তোমার